অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের সিস্টার নিবেদিতার লেখা দুটি টেক্সট দেওয়া হয়েছে, যার মধ্যে দ্বিতীয়টি হলো এই অমরনাথ, যেটি আজ আমাদের আলোচ্য বিষয়। দেখো, সিস্টার নিবেদিতা যিনি কিনা জন্মেছিলেন, যার জন্মগত নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল, তিনি জন্মেছিলেন 1867-এ এবং তার মৃত্যু হয় 1911-এ। এই সিস্টার নিবেদিতার সাথে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ হয়েছিল লন্ডনে 1895-এ এবং সেই সময়ের পর থেকে তিনি তার শিষ্যা হিসেবে নিযুক্ত হন। বলা হয় স্বামী বিবেকানন্দ তাকে তার আধ্যাত্মিক কন্যা হিসেবে গ্রহণ করেন। তো এই যে আমাদের প্রেজেন্ট টেক্সট অমরনাথ, এটি সিস্টার নিবেদিতার লেখা একটি বই থেকে নেওয়া হয়েছে, যেটার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেটা 1910 সালে পাবলিশড হয়েছিল। তাহলে 1910 সালে পাবলিশ হওয়া তার বই দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে আমাদের এই প্রেজেন্ট টেক্সট অমরনাথটি নেওয়া হয়েছে। এই অমরনাথে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের সাথে তার অমরনাথ ভ্রমণের যে বর্ণনা, সেই সবকিছুই এই অমরনাথে রয়েছে। তো লাইন বাই লাইন টেক্সটে চলে যাই। কি বলেছে দেখো, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মোগল গার্ডেন অ্যাট আচ্ছাবল। ইট ওয়াজ, এটা ছিল, ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল। ইন দ্য কোর্স মানে টাইম, এই সময়টা ছিল অ্যান ওপেন এয়ার মিল, খোলা আকাশের তলায় বসে খাওয়া হচ্ছিল বা খোলা আকাশের তলায় বসে খাওয়ার সময় ছিল এটা। ইন দ্য মোগল গার্ডেন, মোগল গার্ডেনে অ্যাট আচ্ছাবল। আচ্ছাবল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা জায়গা। তো সেই জায়গার মোগল গার্ডেনে খোলা আকাশের তলায় বসে খাওয়ার সময় ছিল এটা। দ্যাট, যখন দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স, স্বামীজি হঠাৎ করে অ্যানাউন্সড, বললেন বা ঘোষণা করলেন, দ্যাট হি উড গো টু, যে তিনি যেতে চান অমরনাথ, অমরনাথে উইথ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের সাথে। তাহলে এটা আচ্ছাবলের সেই মোগল গার্ডেনে সবাই খোলা আকাশের তলায় বসে খাবার খাচ্ছিল, যখন হঠাৎ করেই স্বামীজি বললেন তিনি অমরনাথ যেতে চান তীর্থযাত্রীদের সাথে। এটা সেই সময়টার কথা। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তিনি তার সাথে কাকে নেন? তার ডটার। আমরা জানি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক কন্যা ছিলেন সিস্টার নিবেদিতা, কারণ সিস্টার নিবেদিতা তাকে আধ্যাত্মিক পিতা হিসেবে নির্বাচিত করেছিলেন। তাহলে তিনি তার ডটার মানে তার কন্যাকে, সিস্টার নিবেদিতাকে সাথে নেন। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট্ট দলে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং, টু মাচ সেখানে ছিল অনেক বেশি, ফিলিং অনুভূতি, অফ ডিলাইটেড কংগ্রাচুলেশনস। ডিলাইটেড কংগ্রাচুলেশনস মানে হচ্ছে ডিলাইটেড আনন্দমুখর, কংগ্রাচুলেশনস অভিনন্দন। তাহলে আমাদের ওই ছোট্ট দলে অনেক বেশি আনন্দমুখর অভিনন্দন ছিল। ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার্স, তাহলে বলছে ফর এনি, যে কোনো অবস্টাকল বাধা, টু বি পুট আসতে, ইন দ্য ওয়ে পথে, অফ দ্য ফরচুনেট মেম্বার্স সেই সমস্ত সৌভাগ্যশালী সদস্যদের ক্ষেত্রে। মানে আমাদের দলে এতই প্রাণবন্ততা ছিল, এতটাই আনন্দমুখর অভিনন্দন ছিল যে যে কোনো বাধা আমাদের পথে আসতে পারতো না, কারণ অনেক সৌভাগ্যশালী সদস্যরা আমাদের সাথে ছিল। and aided thus, aided মানে সাহায্যে, and aided thus as well as by the state officer, তাহলে and aided thus, তাহলে এই সব কিছুর সাহায্যে, as well as এর সাথে, by the state officer, ওই স্টেটের যে অফিসার, in charge of the journey, যে কিনা আমাদের ওই যাত্রার ইনচার্জে ছিলেন মানে দায়িত্বে ছিলেন। preparations মানে আয়োজন, went forward for this unique experience, went forward মানে চলতে থাকলো, for this এই unique experience এই বিশেষ অভিজ্ঞতার। তাহলে এই সমস্ত কিছুর সাহায্যে এবং আমাদের সেই স্টেট অফিসার যে কিনা আমাদের এই যাত্রার দায়িত্বে ছিলেন, তার তত্ত্বাবধানে আমাদের যে জোগাড় যন্ত্র বা আয়োজন চলতে থাকলো এই বিশেষ অভিজ্ঞতার উদ্দেশ্যে। তাহলে আমরা একটা যাত্রায় যাচ্ছি, সেই বিশেষ অভিজ্ঞতার জন্য আমাদের আয়োজন বা আমাদের যে সমস্ত প্রিপারেশন সেগুলো চলতে থাকলো। কাশ্মীর সিমড, কাশ্মীরকে মনে হতো, ইন দোজ উইকস ওই সপ্তাহগুলোতে মানে ওই দিনগুলোতে, যেই দিনগুলোতে সবাই অমরনাথে যাত্রা করত, টু বি ফুল অফ পিলগ্রিমস একদম তীর্থযাত্রীতে ভরা। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ত্যাগ করলাম মানে আচ্ছাবল ছেড়ে গেলাম। অ্যান্ড এবং রিটার্ন টু আওয়ার বোটস এবং আমাদের নৌকোতে ফিরে এলাম। অ্যাট ইসলামাবাদ, কোথায়? ইসলামাবাদে। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস চূড়ান্ত প্রস্তুতির জন্য। অ্যান্ড এভরিহোয়ার এবং সর্বত্র। উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, সর্বত্র আমরা কি দেখলাম? দ্য মার্চ, মার্চ মানে যাত্রা, অফ গ্যাদারিং হোস্ট দলে দলে, হোস্ট মানে হচ্ছে জনগণ। তাহলে বলেছে আমরা সর্বত্র সেখানে দলে দলে যাত্রারত যে জনগণ মানে যারা সবাই দেখতে যাচ্ছে অমরনাথের গুহা, তাদেরকে দেখতে পেয়েছিলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এটা ছিল সম্পূর্ণ শান্ত, অ্যান্ড অর্ডারলি এবং সুশৃঙ্খল, অ্যান্ড পিকচারেস্ক
পিকচারাস মানে হচ্ছে ছবির মতো। ওই যে দলে দলে জনগণ যাচ্ছিল, সবাই একটা পথে যাত্রা করছিল, এই দৃশ্যটা পুরো শান্ত, সবাই চুপচাপ আস্তে করে হেঁটে চলে যাচ্ছে, যেন ব্যাপারটা দেখে মনে হচ্ছিল এটা ছিল খুবই শান্ত, সুশৃঙ্খল এবং ছবির মতো দেখতে লাগছিল। 2 or 3,000 people would encamp in a field. 2 বা 3,000 মানুষ would encamp মানে হচ্ছে তাঁবু ফেলা, in a field একটা জায়গার মধ্যে, মানে একটা খোলা জায়গার মধ্যে। ওখানে তো আর মাঠ থাকবে না, পাহাড়িয়া জায়গা, তাই বলেছে 2 থেকে 3,000 মানুষ একটা খোলা মাঠের মতো জায়গাতে তাঁবু ফেলে থাকতো। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং সেই জায়গাটা ছেড়ে চলে যেত ভোর হওয়ার আগেই, মানে রাত্রিটুকু তারা বিশ্রাম নিত তাঁবু ফেলে কোনো খোলা জায়গাতে, তারপরে সকাল হওয়ার আগে, ভোর হওয়ার আগে, ডন মানে ভোরবেলা, ভোর হওয়ার আগেই তারা সেই জায়গাটা ছেড়ে চলে যেত। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, উইথ নো ট্রেস কোনো চিহ্ন থাকতো না, অফ দেয়ার তাদের অকুপেশন কাজকর্মের, মানে রাত্রে যে ওরা তাঁবু খাটিয়ে ওই জায়গাটায় ছিল সেটার কোনোই চিহ্ন থাকতো না। সেভ দ্য অ্যাসেস ফর দেয়ার কুকিং ফায়ার, শুধুমাত্র সেভ সঞ্চিত বা সঞ্চয়, শুধুমাত্র কি থাকতো, দ্য অ্যাসেস সঞ্চিত থাকতো সেই ছাইগুলো, অফ দেয়ার তাদের কুকিং ফায়ার্স আগুনের, মানে তারা যে রান্না বান্না করে খেয়েছে শুধুমাত্র সেই রান্নার আগুনের ছাইগুলো ছাড়া ওখানে আর কোনো চিহ্ন থাকতো না। দে ক্যারিড আ বাজার উইথ দেম, তারা তাদের সাথে পুরো একটা বাজার যেন বহন করে নিয়ে চলতো। অ্যান্ড ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটা থেমে থেমে যাওয়ার জায়গায়, মানে প্রত্যেকটা জায়গায় যেখানে তারা থামতো, দ্য পিচিং অফ টেন্ট, পিচিং মানে ফেলা, টেন্ট মানে তাঁবু, তাহলে তাঁবু ফেলা, অ্যান্ড ওপেনিং অফ শপস, এবং দোকান খোলা, ওপেনিং মানে খোলা দোকান, শপ, টুক প্লেস ঘটতো বা হতো, উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, ইনক্রেডিবল মানে তো অতুল্য, র্যাপিডিটি মানে দ্রুত, তাহলে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে তারা থামতো সেখানে তাঁবু ফেলা, তাদের ওই দোকানপত্র খোলা, মানে তারা তো সম্পূর্ণ বাজার তাদের সাথে বয়ে বেড়াতো, তাহলে বলেছে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে তারা থামতো সেখানে তাঁবু ফেলা, দোকান খোলা, এই সব কিছুই তারা করতো অতুল্য মানে অভাবনীয় দ্রুততার সাথে, মানে খুব তাড়াহুড়োতে তারা করতো এবং তাড়াতাড়ি কাজ গুছিয়ে আবার রওনা দিত। অর্গানাইজেশন মানে এই ব্যবস্থাপনা, অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, ইনস্টিংটিভ মানে যেন তাদের স্বভাব হয়ে গিয়েছিল, মানে এই যে এক জায়গাতে থামা, সেখানে বাজার খোলা, সেখানে সমস্ত কাজ করা, আবার পরের দিন গুটিয়ে নিয়ে সেগুলোকে আবার রওনা দেওয়া, এই জিনিসটা এত তারা দ্রুততার সাথে করতো, এই সমস্ত ব্যবস্থাপনাটা দেখে মনে হতো যেন তাদের এটা স্বভাব হয়ে গেছে, তাদের এটা জন্মগতই, তারা অভ্যস্ত হয়ে গেছে এইসব করাতে। A broad street would run through the middle of one part of the camp. একটা চওড়া রাস্তা would run through চলে গেছে the middle of one part of the camp, সেই ক্যাম্পের একটা অংশের মাঝ দিয়ে। And here one could buy dried fruits, milk, dals and rice. এবং ওখানে মানে ওই যে চওড়া রাস্তা, ওই তাঁবুগুলোর একটা পার্টের মাঝখান দিয়ে চলে গেছে, সেখানে বাজার বসতো এবং সেই বাজারে কি কি বিক্রি হতো, কি কি কিনতে পাওয়া যেত, সেই বাজারে একজন কিনতে পারতো ড্রাই ফ্রুটস, মিল্ক, ডাল এবং রাইস। দ্য টেন্টস অফ দ্য তহসিলদার, ওই তহসিলদারের যে টেন্ট, তহসিলদার মানে হচ্ছে যারা ট্যাক্স লেনদেন করে, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড অ্যান্ড মাই ওন অন দ্য আদার ওয়াজ generally placed near some advantageous spot for the lighting of the evening fire, and thus his neighborhood tended to form a social center. তো বলেছে the tent of the তহসিলদার, সেই তহসিলদারের যে তাঁবু, with that of the স্বামী on one side, যে এক সাইডে তার ছিল স্বামীজির টেন্ট এবং অন্য সাইডে and my own on the other, এবং অন্য সাইডে ছিল আমার, মানে তহসিলদারের টেন্টের একদিকে ছিল স্বামীজির তাঁবু, অন্যদিকে ছিল সিস্টার নিবেদিতার তাঁবু, মাই বলেছে। was generally placed, এবং এটা was generally placed ছিল, জেনারেলি প্লেসড মানে সাধারণত এটা ছিল, নিয়ার সাম অ্যাডভান্টেজাস স্পট, মানে ওই যে তহসিলদারের তাঁবুটা সাধারণত এমন একটা জায়গায় ছিল যেটা কিনা বেশ সুবিধাজনক জায়গা, নিয়ার কাছাকাছি, সাম অ্যাডভান্টেজাস স্পট একটা সুবিধাজনক জায়গার কাছাকাছি ছিল তার তাঁবুটা, মানে তার তাঁবুটা তো স্বামীজি সিস্টার নিবেদিতা এই দুজনের তাঁবুর মাঝে ছিল এবং তার তাঁবুর ওই প্লেসমেন্টটা একটা সুবিধাজনক জায়গার কাছাকাছি ছিল। ফর যে জন্যে লাইটনিং অফ দ্য ইভিনিং ফায়ার, কারণ তার ওই তাঁবুতে সন্ধেবেলা হয়ে গেলে যে আগুন জ্বালা হতো সেই আগুনের লাইটটা তার তাঁবু পর্যন্ত দেখা যেত বা সেই লাইটটা পৌঁছতো, সন্ধ্যের আগুনের লাইট সেখানে পৌঁছতো। অ্যান্ড দাস হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, এবং তাই হিজ নেবারহুড তার প্রতিবেশী টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার যেন তৈরি করতো সেটাকে একটা সমাজের কেন্দ্রবিন্দু।
মানে ওই যে তাঁবু খাটানো হতো চারিদিকে, সেই তাঁবুগুলোর একটা অংশের মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে গিয়েছিল। সেই চওড়া রাস্তাতে বিভিন্ন দোকান খুলে ওরা বসতো, কেউ কিনতে পারতো ওখানে মিল্ক, ডাল, রাইস, ড্রাই ফ্রুট। এবং ওই তহসিলদার যে ট্যাক্স কালেক্টর, তার তাঁবুটা স্বামীজি এবং সিস্টার নিবেদিতার মাঝে ছিল, এবং ওর তাঁবুটা একটা সুবিধাজনক জায়গার কাছাকাছি ছিল, যেই জায়গায় সন্ধেবেলায় আগুন জ্বালানো হলে সেই আগুনের লাইটটা পৌঁছতো এবং তার আশেপাশের প্রতিবেশী মিলে যেন একটা সামাজিক কেন্দ্রবিন্দু করে তুলত। দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস, সেখানে ছিল শয়ে শয়ে মঙ্ক, সাধু সন্ন্যাসী, অফ অল দ্য অর্ডার, সমস্ত ধরনের, মানে বিভিন্ন ধরনের, বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা ছিল। উইথ দেয়ার গেরুয়া টেন্ট, তাদের গেরুয়া টেন্টে। সাম নো লার্জার দেন আ গুড সাইজড আমব্রেলা, সাম যেগুলোর মধ্যে কিছুগুলো, নো লার্জার বড় নয়, দেন তুলনায়, আ গুড সাইজড আমব্রেলা একটা ভালো মতো ছাতার, মানে তাদের ওই গেরুয়া তাঁবুগুলো মধ্যে কিছুগুলো যেন একটা ভালো বড় ছাতার থেকে বড় কিছু নয়, মানে ওই ছাতার মতোই ছিল। অ্যান্ড অ্যামংস্ট দিস, এবং সেগুলোর মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স, মানে স্বামীজির যে ইনফ্লুয়েন্স, স্বামীজির যে প্রভাব, অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, স্বামীজির প্রভাব কেমন পড়েছিল, টু বি ম্যাগনেটিক মানে আকর্ষণীয়, মানে ওই সাধু সন্ন্যাসীদের ওপরে স্বামীজির প্রভাব ছিল খুবই আকর্ষণীয়, উল্লেখযোগ্য। দ্য মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিতই, সোয়ামড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, সোয়ামড মানে ঘিরে থাকা, হিম বলতে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, যে তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত সাধু সন্ন্যাসীরাই স্বামীজিকে ঘিরে থাকতো অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা থামার জায়গাতে। ফিলিং হিজ টেন্ট, এবং তার তাঁবুতে ভর্তি হয়ে যেত, মানে সবাই তার তাঁবু ভর্তি করে রাখতো, মানে ঢুকে যেত তার তাঁবুতে, কার, স্বামীজির। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড, এবং বাকিরা কি করতো, নিমগ্ন থাকতো, ইন কনভারসেশন, তার সাথে কথাবার্তায় বা আলাপ আলোচনায়। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, সারা দিন জুড়ে, মানে দিনের আলো যতক্ষণ থাকতো, দিনের আলো যতক্ষণ থাকতো তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত তাকে ঘিরে থাকতো, বাকিরা তার তাঁবু ভর্তি করে ফেলতো, এবং বাকিরা তার সাথে কথাবার্তায় নিমগ্ন থাকতো যতক্ষণ দিনের আলো থাকতো, মানে পুরো দিন জুড়ে। দ্য টক অন দেয়ার সাইড, মানে তারা যে সমস্ত কথাবার্তা বলতো, হি টোল্ড আস, তিনি আমাদের বলতেন, হি বলতে স্বামীজি, আফটারওয়ার্ডস পরে, তাহলে তিনি তাদের সাথে যে সমস্ত কথাবার্তা বলতেন সেগুলো তিনি আমাদেরকে পরে বলতেন। হ্যাড বিন অল অফ শিবা, এবং সেই সমস্ত কথাবার্তা, মানে স্বামীজির সাথে ওই সাধু সন্ন্যাসীদের কথাবার্তা কি নিয়েছিল, সবকিছুই প্রায় ভগবান শিবের নিয়েছিল। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তারা রিমনস্ট্রেটেড মানে হচ্ছে আপত্তি করা, প্রতিরোধ করা, উইথ হিম তার সাথে, সিরিয়াসলি তীব্রভাবে, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড যখন তিনি জোর দিতেন, ওকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন তাদের মনোযোগ নিয়ে যাওয়ার, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম মানে বাইরের জগতের দিকে, মানে যখন স্বামীজি চেষ্টা করতেন তাদের এই আলোচনাগুলো থেকে একটু বাইরের দিকে তাদের মনটাকে বা মনোযোগটাকে দৃষ্টি আকর্ষণ করতে, তখন তারা কিন্তু এতে তাদের তীব্র আপত্তি জানাতো। ইভেন ফরেনার্স, এমনকি বাইরের লোকেরাও, ফরেনের লোকরাও, দে আজ তারা যুক্তি দেখিয়েছিল, ওয়্যার ম্যান তারাও মানুষ ছিল। হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, নর কুড মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারেনি, দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ তার ভালোবাসার উষ্ণতা, হিজ বলতে স্বামী বিবেকানন্দ, অ্যান্ড সিম্প্যাথি সহানুভূতি, ফর মোহামেডানিজম মুসলমানদের প্রতি, তাহলে তাদের মধ্যে অনেকেই স্বামীজির ভালোবাসা এবং সহানুভূতি মুসলিমদের প্রতি বুঝতেই পারেননি। দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইন্স দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival element। কি বলেছে দেখো, the same other world lines that made স্বদেশ and বিদেশ ইনডিস্টিংগুইশেবল, তো বলেছে একই আধ্যাত্মিকতা যেটা কিনা অভিন্ন করে রেখেছিল স্বদেশ এবং বিদেশকে, অলসো প্রিভেন্টেড বাধা দিয়েছিল, দিস সিম্পল সোল এই সাধারণ মনগুলোকে, ফ্রম ফর্মালি কনসিভিং সাধারণভাবে কনসিভ গ্রহণ করা থেকে, অফ আ ইউনিটি একটা ঐক্যতা, ইন হুইচ যেটার মধ্যে হিন্দু অ্যান্ড মোহামেডান হিন্দু এবং মুসলিম, ওয়্যার বাট রাইভাল এলিমেন্টস যেটার মধ্যে হিন্দু এবং মুসলিমরা ছিল পরস্পর বিরোধী একটা, এলিমেন্টস মানে উপকরণ, এখানে সত্তা বলা হবে, যে পরস্পর বিরোধী দুটো সত্তা বা দুটো সোল বা দুটো অঙ্গ,
তাহলে মেনলি এখানে কি বলতে চেয়েছে, যে এই যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা যা স্বদেশ এবং বিদেশকে ভিন্ন করেছে, সেই চিন্তা ভাবনাটাই বাধা দিয়েছিল এই যে সহজ সরল মনগুলোকে গ্রহণ করতে, এই যে ঐক্যর মধ্যে হিন্দু মুসলিম দুটো পরস্পর বিরোধী সত্তা বা পরস্পর বিরোধী দুটো অঙ্গ আছে। মানে তাদের মতে তারা বলেছিল এই যে আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা যেটা স্বদেশ এবং বিদেশকে আলাদা করেছে, এই আধ্যাত্মিক চিন্তা ভাবনাটাই তাদের সহজ সরল মনগুলিকে সেই অখণ্ড সত্যকে, যার মধ্যে হিন্দু এবং মুসলমান দুটো পরস্পর বিরোধী সত্তা রয়েছে, সেই জিনিসটাকে গ্রহণ করতে বাধা দিয়েছিল। দ্য সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গিউড, তারা যুক্তি দেখিয়েছিল, ওয়াজ ড্রেঞ্চড, মানে ভিজে গিয়েছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডাইড ফর দ্য ফেইথ, তাহলে ভিজে গিয়েছিল তাদের রক্তে যারা কিনা ধর্মের প্রতি বিশ্বাসে নিজেদের জীবন দিয়েছিল। তাহলে পাঞ্জাবের মাটি ধর্মের প্রতি বিশ্বাস করে নিজেদের জীবন দেওয়া মানুষদের রক্তে ভিজে গিয়েছিল, এটা তারা বলেছিল। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি, হেয়ার এখানে অ্যাট লিস্ট অন্তত, লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি, এখানে অন্তত তাকে এই সংকীর্ণ গোড়ামিটা মানতে হয়েছিল। অর্থোডক্সি মানে গোড়ামি, ন্যারো মানে সংকীর্ণ, এখানে অন্তত তাকে সেই গোড়ামিটা মানতে হয়েছিল। ইন অ্যান্সার টু দিস, এবং এর উত্তরে, as became one who was in fact an anachronism of the future, in answer to this, এর উত্তরে as became one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren, and drove his principle home to their minds with the greater force and vehemence. তো কি বলেছে প্রথমে দেখো, হেয়ার অ্যাট লিস্ট, তাকে এখানে অন্তত সেই গোড়ামিটা মানতে হয়েছিল, মানে বলা হয়েছে এখানে অন্তত তাকে সেই ধর্মীয় গোড়ামিটা মানতে হয়েছিল, যেটার উত্তরে as became one who was in fact an anachronism of future, তিনি হয়ে উঠেছিলেন একজন যিনি কিনা অ্যানাক্রনিজম মানে কাল ব্যতিরেকে, মানে যিনি কিনা ভবিষ্যৎ দেখতে পান, কালের বাইরে গিয়েও দেখতে পান, সেরকম একটা ফিউচার দ্রষ্টা, ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে উঠেছিলেন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, দ্য স্বামীজি মেড দোজ করেছিলেন প্র্যাকটিক্যাল কনসেশন, ওই সমস্ত বাস্তব জিনিসগুলো থেকে বিরত থেকেছিলেন, অফ দ্য মোমেন্ট, ওই সময়, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ, যেগুলো প্রকাশ করে, অফ হিজ লাভ ফর দ্য বেদ্রেন, তার ভালোবাসা তার ভাইদের প্রতি, বেদ্রেন মানে ভাতৃসমদের প্রতি, অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল, এবং নিয়ে যায় তার নীতিগুলোকে, হোম টু দেয়ার মাইন্ডস, তাদের মনের গভীরে, উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, প্রচণ্ড গতিতে মানে তীব্র গতিতে, এবং ভেহেমেন্স মানেও তীব্রতার সঙ্গে, মানে বলেছে এর উত্তরে তিনি হয়ে উঠেছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা, যেখানে তিনি সেই সময়ের জন্য বাস্তবিক কিছু থেকে বিরত ছিলেন, যেগুলোর দ্বারা তার ভাতৃসম সবার প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়, এবং এই নিয়ম নীতিগুলোই তাদের মনের গভীরে তিনি নিয়ে গিয়েছিলেন অনেক তীব্রতার সঙ্গে। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, কিন্তু যখন তিনি তার এই উষ্ণ ডিসকাশনের ঘটনাগুলো বলতেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, সেই বিদেশি মাইন্ডগুলো থাকতে পারেনি, উইথ সাম অ্যামিউজমেন্ট, আমোদ প্রমোদের সঙ্গে, নোটিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, এই যে আপাত বিরোধ যেটা কিনা সেই তহসিলদার সে নিজেও করতো, অ্যান্ড মেনি অফিসার্স, এবং অনেক অফিসাররা, অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমস, এবং ওই তীর্থযাত্রীদের যে সার্ভেন্টস চাকররা ছিল, হ্যাড বিন মুসলমান, যাদের মধ্যে অনেকেই মুসলমান ছিল, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড, এবং তাদের মধ্যে কেউ স্বপ্নেও ভাবেনি, অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্সিপার, যে তাদের প্রবেশ ওই হিন্দু তীর্থযাত্রীদের সাথে তাদের ওই গুহাতে প্রবেশ, অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রীন, মানে চূড়ান্ত সময়ে তারা যখন মন্দিরে প্রবেশ করবে, তারা যে মুসলিম, তারা হিন্দু তীর্থযাত্রীদের সাথে ওই হিন্দু গুহাতে প্রবেশ করলে অ্যারাইভেলের টাইমে কোনো বাধা আসবে, এটা তাদের মধ্যে অনেকেই ভাবতেই পারেনি। এমনটাই স্বামী বিবেকানন্দের প্রভাব পড়েছিল তাদের ওপরে, মানে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিকতার জ্ঞানে তাদের মাইন্ড এতটাই নিমগ্ন ছিল যে তারা ওই চূড়ান্ত মুহূর্তেও তাদের যে প্রবেশে, হিন্দু তীর্থযাত্রীদের সাথে ওই গুহাতে প্রবেশে সেই মুসলিমদের কোনো বাধা আসতে পারে, এটা তারা স্বপ্নেও ভাবেনি। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, তারপরে তহসিলদার এলেন, ইনডিড প্রকৃতপক্ষেই, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধুর সাথে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স, বেগিং মানে চেয়েছিলেন, ফর্মাল নিয়ম মেনে, অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা, বাই স্বামীজির থেকে, অ্যাজ ডিসাইপল শিষ্য হিসেবে, মানে তিনি এরপরে স্বামীজির কাছে এসেছিলেন গ্রুপ অফ ফ্রেন্ড নিয়ে, যারা সবাই মিলে স্বামীজির শিষ্য হতে চেয়েছিলেন। অ্যান্ড ইন দিস, এবং এতে, নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়েন্ট
ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং, এবং এটা মনে হয়নি বা এতে কেউ খুঁজে পায়নি কোনো কিছু অসঙ্গতি বা কোনো অবাক করার মতো কথা। মানে তিনি যে বন্ধু বান্ধব নিয়ে স্বামীজির শিষ্য হতে এসেছিলেন, কারণ তিনি স্বামীজির অমরনাথ যাত্রাকালে তার ওই আধ্যাত্মিক চিন্তা ভাবনাতে এতই নিমগ্ন হয়ে, এতই তিনি তার প্রতি ডিভোটেড হয়ে গিয়েছিলেন যে পরবর্তীকালে তিনি এসেছিলেন বন্ধু বান্ধব নিয়ে তার শিষ্য হতে। এই বিষয়ে কেউ কোনো অসঙ্গতি বা অবাক করার মতো খুঁজে পায়নি, কারণ এটাই তো হওয়ার ছিল স্বাভাবিক। স্বামীজির আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রভাব তো এমনটাই হওয়ার ছিল যে যে কেউ তার শিষ্য হতে চাই। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ছেড়ে উই কট আপ, আমরা সাক্ষাৎ করেছিলাম সামহোয়ার কোথাও উইথ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের সঙ্গে, অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সঙ্গে সেই তাঁবুতে আমরা ছিলাম, ফর দ্যাট নাইট, ওই রাত্রের জন্য, অ্যাট পাওয়ান, পাওয়ানে, পাওয়ান হচ্ছে একটা জায়গার নাম। বলেছে দেখো, আ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, একটা জায়গা যেটা কিনা বিখ্যাত ফর ইটস হোলি স্প্রিং, মানে এর পবিত্র ঝর্ণার জন্য। স্প্রিংস মানে ঝর্ণা। তাহলে বলেছে যে ইসলামাবাদ ছেড়ে আমরা যখন যাচ্ছিলাম পাওয়ানের দিকে, তখন আমাদের সাক্ষাৎ হয়েছিল কিছু তীর্থযাত্রীদের সাথে। তখন আমরা তাদের সাথে একই তাঁবুতে ছিলাম ওই পাওয়ানে, ওই রাতটা কাটিয়েছিলাম, যেই পাওয়ান কিনা বিখ্যাত কিসের জন্য? তার পবিত্র ঝর্ণাগুলোর জন্য। আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইট রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং। কি বলেছে? আই ক্যান রিমেম্বার ইয়েট, আমি তথাপি মনে করতে পারি, দ্য ব্রিলিয়ান্স, সেই দ্যুতি বা চমকানি, অফ দ্য লাইট, সেই আলোর দ্যুতি, রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছিল, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, সেই পরিষ্কার কালো জলে, অফ দ্য ট্যাঙ্ক, সেই দিঘির, ট্যাঙ্ক বলতে এখানে দিঘি, দ্যাট ইভিনিং, ওই সন্ধেবেলাতে। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, থ্রংস মানে এখানে শয়ে শয়ে, মানে ভিড়, অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীদের ভিড়, প্রসিডিং মানে তারা এগিয়ে যাচ্ছে, ইন লিটিল গ্রুপস, ছোট্ট ছোট্ট গ্রুপে করে বা ছোট্ট ছোট্ট দলে করে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, মন্দির থেকে মন্দিরে। তাহলে বলেছে যে আমি মনে করতে পারি সেই সন্ধ্যায় আলোর দ্যুতি কোথায় প্রতিফলিত হচ্ছিল? সেই স্বচ্ছ কালো জলে, দিঘির সেই স্বচ্ছ কালো জলে সেই সন্ধ্যায় আমি দেখেছিলাম আলোর দ্যুতি প্রতিফলিত হচ্ছিল, এবং তীর্থযাত্রীদের ভিড় ছোট ছোট দলে ভাগ হয়ে মন্দির থেকে মন্দিরে তারা যাচ্ছিল। অ্যাট পেহেলগাম, পেহেলগামে, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড, যেটা কিনা মেষপালকদের গ্রাম ছিল, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, ক্যাম্পটা একদিনের জন্য থেমেছিল। মানে সিস্টার নিবেদিতা বলেছেন তারা সবাই মিলে যে তাঁবু খাটিয়ে থাকেন, তাদের ওই দল, ওই ক্যাম্পটা সেখানে একদিনের জন্য হল্ট করেছিল, থেমেছিল। টু কিপ একাদশী, একাদশী রাখার জন্য। তাহলে একাদশীর জন্য তারা পেহেলগামে সেই ক্যাম্পটা একদিনের জন্য হল্ট করেছিল। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল র্যাভিন ফ্লোড, এটা ছিল, ইট ওয়াজ, এটা ছিল, আ বিউটিফুল, একটা সুন্দর, লিটল ছোট্ট, রাভিন ফ্লোড, রাভিন ফ্লোড মানে হচ্ছে গিরিখাত যুক্ত, ফ্লোর মানে তো জানো, রাভিন মানে গিরিখাত। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পেবল ওন বেড অফ আ মাউন্টেন স্ট্রিম। ফর দ্য মোস্ট পার্ট, যেটার বেশিরভাগ অংশই ছিল, উইথ স্যান্ডি, বালুকাময়, উইথ স্যান্ডি আইল্যান্ড, বালুকাময় দ্বীপ, ইন দ্য পেবল ওন বেড, পেবল মানে নুড়ি পাথর, নুড়ি পাথর যুক্ত যে বিছানা, অফ আ মাউন্টেন স্ট্রিম, একটা পার্বত্য ঝর্ণা। তাহলে বলেছে ওই যে ছোট্ট গিরিখাতটা, যেটার কিনা বেশিরভাগ অংশই ছিল বালুকাময় দ্বীপ, এবং সেই গিরিখাতটা মাউন্টেন স্ট্রিম, ওই পার্বত্য ঝর্ণার বয়ে আনা নুড়ি কাকর বালিগুলো তার চারিদিকে বেছানো ছিল পুরো বিছানার মতো। দ্য স্লপস অ্যাবাউট ইট, স্লপস মানে ঢালগুলো, তার ঢালগুলো ওয়্যার ছিল, ডার্ক উইথ পাইন ট্রিজ, ডার্ক মানে অন্ধকার বা কালো, উইথ পাইন ট্রিজ, পাইন গাছের দ্বারা, মানে পাইন গাছের ছায়া পড়ে তার ঢালগুলোকে পুরো অন্ধকারাচ্ছন্ন বা কালো লাগতো। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং পর্বতের ওপরে, অ্যাট ইটস হেড ওয়াজ সিন, তার একদম মাথা থেকে দেখা যেত, অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য মুন, চাঁদকে। তাহলে ওই পর্বতের একদম মাথা থেকে বা চূড়া থেকে দেখা যেত সূর্যাস্তের সময় চাঁদকে। নট ইয়েট ফুল, তথাপি পুরোটা নয়, মানে ওই পর্বতের মাথা থেকে সেই সময় মানে সূর্যাস্তের সময় চাঁদ দেখা যেত, পুরোপুরিভাবে দেখা যেত না। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, এটা ছিল ঠিক সুইজারল্যান্ড বা নরওয়ের দৃশ্যের মতো।
অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। তাদের ওই জেন্টলেস্ট মানে নম্রতা অ্যান্ড লাভলিয়েস্ট মানে ওই সৌন্দর্যতা, মানে এই যে দৃশ্যটা, ওই যে পাহাড়ি ঝর্ণা, তারপর ওই পাহাড়ের একদম চূড়া থেকে যে সানসেটের সময় মুন দেখা যেত, পুরোটা দেখা যেত না, এবং ওই ঢালগুলোতে পাইন গাছের ছায়া পড়ে যে কালো অন্ধকারাচ্ছন্ন লাগতো, এই যে দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে মনে হতো সুইজারল্যান্ড বা নরওয়ের মনোরম দৃশ্যের মতো। মানে ওই দৃশ্যটা তাদের সৌন্দর্য এবং নম্রতায় পুরো সুইজারল্যান্ড বা নরওয়ের দৃশ্যের মতো ছিল। হিয়ার উই স, এখানে আমরা দেখেছিলাম দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, দ্য লাস্ট শেষ অফ হিউম্যান ডুয়েলিংস, মানুষের বসবাস। মানে এতদূর পর্যন্ত আমরা মানুষের জনবসতি দেখেছিলাম। আ ব্রিজ, একটা ব্রিজ, আ ফার্ম হাউস, একটা ফার্ম হাউস, উইথ ইটস প্লাগড ফিল্ডস, তার চাষ করার যোগ্য জমি, মানে চাষ করার জন্য যে চষে রাখা হয় এমন জমি। অ্যান্ড আ ফিউ শেটার হার্টস, এবং কিছু পর্ণকুটির মানে চালা ঘর, কুড়ে ঘর। অ্যান্ড হেয়ার, এবং এখানে, অন আ গ্রাসি নল, নল মানে হচ্ছে আ স্মল হিল বা স্মল রাউন্ড হিল, ছোট গোলাকার পাহাড় টাইপের, এবং এখানে অন আ গ্রাসি হিল মানে ওই হিলটা পুরো গ্রাসি ঘাসে ঢেকেছিল, তাই বলছে গ্রাসি হিল, ঘাসে ঢাকা ছোট্ট গোলাকার পাহাড়। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগিন, যখন আমাদের চূড়ান্ত বা অন্তিম বা শেষ মানে এখান থেকেই অমরনাথের মেইন যাত্রা শুরু হচ্ছে, তাই বলেছে ফাইনাল মার্চ বিগিন, যখন আমাদের শেষ যাত্রা শুরু হলো বা চূড়ান্ত যাত্রা শুরু হয়েছিল। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমরা ছেড়েছিলাম দ্য রেস্ট অফ আওয়ার পার্টি, আমাদের দলের বাকিদেরকে, মানে আমাদের দলের বাকিদেরকে আমরা এখানে ছেড়ে গিয়েছিলাম, যাদের সাথে আমরা ছিলাম। তাহলে বলেছে যে আমরা অতদূর পর্যন্তই শেষ মানুষের জনবসতি দেখেছিলাম, আরো দেখেছিলাম একটা ব্রিজ, একটা ফার্ম হাউস, এবং একটা চষে রাখা জমি, এবং কিছু কুড়ে ঘর, এবং তারপরে ছিল একটা গ্রাসি নল, ছোট্ট ঘাসে ঢাকা গোলাকার পাহাড়, যেখান থেকে আমাদের ফাইনাল যে যাত্রা সেটা শুরু হয়েছিল, এবং সেখানে আমরা যাদের সাথে ছিলাম সবাইকে ছেড়ে আমরা তারপরে এগিয়ে গিয়েছিলাম। থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, থ্রু মধ্য দিয়ে, সিনস মানে হচ্ছে দৃশ্য, অফ ইনডেসক্রাইবেবল বিউটি, ইনডেসক্রাইবেবল মানে হচ্ছে অবর্ণনীয়, যেটাকে ডেসক্রাইব করা যায় না, ইনডেসক্রাইবেবল বিউটি সৌন্দর্য। 3,300 অফ আস আমাদের মধ্যে, অ্যাসেন্ডেড দ্য ভ্যালি, অ্যাসেন্ডেড মানে আরোহণ করা, চড়ে যাওয়া, দ্য ভ্যালিজ উপত্যকাগুলো, দ্যাট ওপেন যেটা উন্মুক্ত ছিল, বিফোর আস আমাদের সামনে, অ্যাজ উই ওয়েন্ট যখন আমরা গিয়েছিলাম। মানে এই যে অবর্ণনীয় সৌন্দর্য, এই যে অবর্ণনীয় সৌন্দর্যের দৃশ্য, এই দৃশ্যর মধ্যে দিয়ে আমরা 300 জন মতো আমরা আরোহণ করেছিলাম বা উঠেছিলাম বা চড়েছিলাম সেই উপত্যকাগুলিতে, যেই উপত্যকাগুলি আমাদের সামনে আমরা যখন গিয়েছিলাম যেন উন্মুক্ত করা ছিল, খোলা ছিল। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, উই এনক্যাম্পড ইন আ পাইন উড, এনক্যাম্পড মানে হচ্ছে তাঁবু খাটানো, তাহলে প্রথম দিন আমরা তাঁবু খাটিয়েছিলাম ইন আ পাইন উড, একটা পাইন গাছের ভর্তি জঙ্গলে। দ্য নেক্সট, পরের দিন, উই হ্যাড পাসড, আমরা পাস করে গিয়েছিলাম বা আমরা কাটিয়ে গিয়েছিলাম বা আমরা ক্রস করে গিয়েছিলাম, দ্য স্নো লাইন, সেই বরফের লাইনটি। তাহলে প্রথম দিন আমরা তাঁবু খাটিয়েছিলাম পাইন গাছের ভর্তি জঙ্গলে, পরের দিন আমরা কি করেছিলাম, একটা বরফের লাইন ক্রস করে গিয়েছিলাম। অ্যান্ড pitched our tents beside a frozen river, pitched মানে খাঁচানো, খাঁচিয়েছিলাম আমাদের তাঁবু, beside পাশে, a frozen river একটা বরফে জমে যাওয়া নদীর পাশে। দ্যাট নাইট, ওই দিন রাত্রে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার, ওই যে আগুন জ্বালানো হয়েছিল, ক্যাম্প ফায়ার মানে আগুন জ্বালানো হয়েছিল, ওয়াজ মেড যেটা হয়েছিল, অফ জুনিপার, জুনিপার হচ্ছে ওই লতাপাতা গুল্ম জাতীয় গাছের কাঠ। তাহলে সেখানে সেই দিন রাত্রে যে আগুন জ্বালানো হয়েছিল সেটা কিসের না, ওই গুল্ম জাতীয় এক ধরনের গাছের কাঠ দিয়ে। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধ্যায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, ওই রকমই অনেক উঁচুতে, গ্রেটার হাইটস তারও উঁচুতে, সার্ভেন্টস চাকরদেরকে, হ্যাড টু ওয়ান্ডার মানে এধার ওধার ঘুরে বেড়াতে হয়েছিল, মেনি মাইলস অনেক মাইল, ইন সার্চ অফ দিস স্কান্টি ফুয়েল, স্কান্টি মানে হচ্ছে অল্প আর ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। তাহলে পরের দিন সন্ধ্যাতে চাকরদেরকে অল্প জ্বালানির জন্যে অনেক দূর, মেনি মাইলস
খোঁজ করার জন্য ওই জ্বালানি মেনি মাইলস ঘুরে বেড়াতে হয়েছিল ওই অল্প জ্বালানির খোঁজে। অ্যাট লাস্ট, শেষমেশ, দ্য রেগুলার পাথওয়ে, রেগুলার মানে ওই ধরা বাঁধা, মানে যেটাতে সাধারণত সবাই যাতায়াত করে, পাথওয়ে কেম টু অ্যান এন্ড, মানে শেষমেশ যে রেগুলার পাথওয়ে, যেটা বরাবর ধরা বাঁধা যে রাস্তা আছে, সেটা শেষ হয়ে এসেছে। অ্যান্ড উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন, মানে রাস্তা যেহেতু ওইখানে শেষ, রেগুলার পাথওয়ে, তারপরে আমাদেরকে স্ক্রাম্বল মানে হামাগুড়ি দিয়ে আপ অ্যান্ড ডাউন, ওপরে নিচে যেতে হয়েছিল। মানে রাস্তা তো আর নেই, আপ অ্যান্ড ডাউন করে করে টিলা ভর্তি, ছোট ছোট টিলা, নুড়ি কাঁকর, উঁচু নিচু রাস্তা, তাই আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেন আপ অ্যান্ড ডাউন, ওপর এবং নিচে এইভাবে যেতে হয়েছিল। অ্যালং গোট পাথ, যেন ছাগলের মতো পাকদণ্ডি দেওয়া রাস্তা ওগুলো। অন দ্য ফেস অফ স্টিফ ডেক্লাইভিটিস, স্টিফ মানে খাড়া বা চড়াই, ডেক্লাইভিটিস মানে হচ্ছে উতরাই, চড়াই উতরাই, খাড়া আবার নিচেরটা ঢাল, তাহলে অন দ্য ফেস সম্মুখে, সামনে ছিল কি চড়াই উতরাই। টিল উই রিচড, যতক্ষণ আমরা পৌঁছেছিলাম, দ্য বোল্ডার স্ট্রেন জর্জ, বোল্ডার স্ট্রেন মানে হচ্ছে পাথরের চাই ভর্তি, জর্জ মানে হচ্ছে গিরিখাত, তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা ওই পাথরের চাই ভর্তি গিরিখাত পর্যন্ত পৌঁছেছিলাম, তার আগে পর্যন্ত আমাদের সামনে কি ছিল, চড়াই উতরাই, এবং আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেন ওই পাকদণ্ডি কেটে পেরোচ্ছি ওরকম ভাবে যেতে হয়েছিল। ইন হুইচ বলতে ওই পাথরের চাই ভর্তি গিরিখাতের কথা বলা হয়েছে, যেটার মধ্যে দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেটার মধ্যে ছিল ওই কেভ অফ অমরনাথ, অমরনাথের গুহা। তাহলে আমরা যতক্ষণে ওই যে পাথরের চাই ভর্তি গিরিখাতে পৌঁছেছিলাম, সেই গিরিখাতের ভেতরে, যেই গিরিখাতে কিনা অমরনাথের কেভ ছিল বা অমরনাথের গুহা ছিল অবস্থিত। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, এবং যেই না আমরা ওটা আরোহণ করলাম, অ্যাসেন্ডেড মানে চড়লাম বা আরোহণ করলাম, উই হ্যাড বিফোর আস, আমাদের সামনে ছিল দ্য স্নো পিকস, স্নো পিকস মানে বরফের শৃঙ্গ, কভার্ড উইথ আ হোয়াইট ভেইল, কভার্ড মানে ঢাকা হয়েছিল, উইথ আ হোয়াইট ভেইল মানে সাদা ঘোমটা দিয়ে, মানে বরফেরই ঘোমটা দিয়ে, মানে বরফ দিয়ে ঢাকা ছিল, তাই বলেছে হোয়াইট ভেইল, ভেইল মানে ঘোমটা। তাহলে আমাদের সামনে বরফের শৃঙ্গ ছিল, যেটা কিনা বরফের ঘোমটা দিয়ে বা সাদা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। নিউলি ফলেন মানে যেন সদ্য পড়েছে এমন, মানে সদ্য পড়া বরফ দিয়ে সেটা ঢাকা ছিল, কোনটা, স্নো পিক গুলো। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং গুহার মধ্যেই, ইন আ নিচ মানে হচ্ছে যথাযোগ্য স্থান, মানে এমন একটা স্থান, মানে এমন একটা অবস্থান যেটা ওই জায়গায় কোনো কিছুর জন্য উপযুক্ত। নেভার রিচড, যেখানে পৌঁছয় না, বাই সানলাইট, সূর্যের আলো, মানে এমন একটা স্থান যেখানে সূর্যের আলো পৌঁছানোর যোগ্যই নয়। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, সেখানে কি দেখা গিয়েছিল, শোন মানে চকচক করা, দ্য গ্রেট মহান আইস লিঙ্গম বরফের লিঙ্গ মানে বরফের শিবলিঙ্গ, দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা অবশ্যই মনে হয়েছিল, টু দ্য অস্ট্রাক পিজেন্ট, সেই অবাক হয়ে যাওয়া, অস্ট্রাক মানে বিস্মিত হয়ে যাওয়া, ভয়ে অভিভূত হয়ে যাওয়া, সেই বিস্মিত হয়ে যাওয়া চাষিদের কাছে, হু যারা ফার্স্ট কেম আপন ইট, প্রথমবারের জন্য এখানে এসেছিল এবং প্রথমবারের জন্য এটা দেখেছিল। তাহলে যেই দৃশ্যটা, মানে ওই বরফে তৈরি শিবলিঙ্গের যে ওই দৃশ্যটা, যেটা কিনা ছিল পুরো অবাক করা, কাদের কাছে, ওই চাষিদের কাছে যারা এটা প্রথমবারের জন্য দেখেছিল। লাইক দ্য ওয়েটিং, ঠিক যেমন যেন অপেক্ষারত, প্রেজেন্স অফ গড, ঈশ্বরের উপস্থিতি। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন অপেক্ষারত ভগবানের উপস্থিতি, মানে যারা যেন অপেক্ষা করেছিল বহু যুগ ধরে ভগবানের এই উপস্থিতি দেখার জন্য, সেই সমস্ত পিজেন্টদের কাছে এটা ছিল পুরো অবাক করা, বিস্ময় অভিভূত একটি দৃশ্য, যেন এখানেই ভগবানের উদ্দেশ্যে ওয়েট করা হয় এবং এখানেই যেন সেই ভগবানকে দর্শনের উদ্দেশ্যে সেই চাষিরা যারা অপেক্ষা করেছিল তারা এসে এটা দেখে বিস্ময়াভিভূত হয়ে পড়েছিল। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং। কি বলেছে? দ্য স্বামীজি, দ্য স্বামী বলতে স্বামীজি, হ্যাড অবজার্ভড মানে এখানে পালন করা, এখানে কিন্তু পর্যবেক্ষণ নয়, অবজার্ভড মানে পালন করেছিলেন, এভরি রাইট প্রত্যেক নিয়ম নীতি, রাইট মানে এখানে নিয়ম নীতি, আচার অনুষ্ঠান, অফ দ্য পিলগ্রিমেজ তীর্থযাত্রীদের, মানে তীর্থযাত্রী হিসেবে যা যা নিয়ম নীতি আচার অনুষ্ঠান
অনুষ্ঠান মেনে চলার কথা তিনি সব কিছুই মেনে চলেছিলেন বা পালন করেছিলেন। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি আসছিলেন মানে আসার পথে তিনি একজন তীর্থযাত্রী হিসেবে সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান পালন করেছিলেন বা মেনে চলেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি মালা জপ করেছিলেন। বিডস হচ্ছে মালা জপ করা, আর টোল্ড মানে এখানে ওই জপ করেছিলেন যে মন্ত্র পাঠ করতে করতে মালা জপ করছিলেন সেটাকে বলছে। কেপ্ট ফাস্ট, তিনি উপোস রেখেছিলেন। অ্যান্ড বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন। অ্যান্ড বাথ এবং স্নান করেছিলেন ইন দ্য আইস কোল্ড ওয়াটার, বরফ গলা জলে, অফ 5 স্ট্রিমস, 5টি নদীর বা পার্বত্য ঝর্ণার, ইন সাকসেশন পর্যায়ক্রমে। তাহলে তিনি পর্যায়ক্রমে 5টি পার্বত্য ঝর্ণার বা নদীর বরফ গলা জলে স্নান করেছিলেন। কখন? ক্রসিং দ্য রিভার, যখন তিনি ক্রসিং দ্য রিভার গ্রাবলস, ওই নদীর নুড়িগুলি মানে ওই নদী গর্ভটি যখন পার করছিলেন তখন। অন আওয়ার সেকেন্ড ডে, আমাদের দ্বিতীয় দিনে। তাহলে এখানে বলেছে আমাদের দ্বিতীয় দিনে যখন তিনি নদীগর্ভ পের হচ্ছিলেন তখন তিনি 5টি ঝর্ণার বরফ গলা জলে পর্যায়ক্রমে স্নান করেছিলেন। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখন তিনি সেই গুহাতে প্রবেশ করেছিলেন। তাহলে অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, এবং এখন যেহেতু তিনি ওই গুহাতে প্রবেশ করেছেন, ইট সিম টু হিম, এটা তার কাছে মনে হয়েছিল, অ্যাজ ইফ, যেন, হি স শিবা, তিনি ভগবান শিবকে দেখতে পাচ্ছেন। মেড ভিজিবল বিফোর হিম, তার একদমই সম্মুখে, মানে ভগবান শিবের দর্শন যেন তার সম্মুখেই তিনি পাচ্ছেন, মানে তার সামনেই যেন ভগবান শিবের দর্শন পাচ্ছেন চোখের সামনে, যেই না তিনি ওই গুহাতে প্রবেশ করেছিলেন। অ্যামিডস দ্য বাজিং, অ্যামিডস মানে মধ্যে, দ্য বাজিং, বাজিং হচ্ছে গুঞ্জন। সোয়ার্মিং, সোয়ার্মিং মানে হচ্ছে দল বা ঝাঁক। সোয়ার্মিং নয়েজ অফ পিলগ্রিম ক্রাউড, মানে তীর্থযাত্রীদের যে ওই ভিড়, সেই ভিড়ের আওয়াজে। অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং দ্য ওভারহেড ওপরে, ফ্ল্যাটারিং মানে ডানা ঝাপটানো, অফ দ্য পিজিয়ন্স ওই পায়রাগুলোর, হি নেলড অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 times। তাহলে বলেছে ওই যে তীর্থযাত্রীদের ভিড়, ওদের যে গুঞ্জন, কোলাহল, হৈহট্টগোল, এবং ওই গুহার ওপরের দিকে যে পিজিয়ন পায়রাগুলো ছিল তাদের ডানা ঝাপটানোর শব্দ, এই সমস্ত কিছুর মধ্যে হি নেল্ড, তিনি হাঁটু গেড়ে বসেছিলেন। অ্যান্ড প্রস্ট্রেটেড, এবং প্রণাম করেছিলেন 2 or 3 times, 2-3 বার। আননোটিস, যেটা দেখা যায়নি বা যেন তাকে কেউ দেখেনি। অ্যান্ড দেন, এবং তারপরে, অ্যাফ্রেড, ভয় পেয়েছিলেন, লিস্ট ইমোশন, লিস্ট বলতে পাছে ঘটে, তাই ইমোশন আবেগ, মাইট ওভারকাম হিম, যেন তাকে বা তার উপরে হাবি হয়ে যায়, মানে তিনি ভয় পেয়েছিলেন যে তিনি আনন্দে, যেন আবেগে আনন্দে আত্মহারানা হয়ে যান, মানে গুহায় প্রবেশ করে তার এমন ফিল হয়েছিল যেন তিনি ভগবান শিবের দর্শন পাচ্ছেন তার সম্মুখেই। তাই তিনি বলেছেন যে তিনি ভয় পাচ্ছিলেন যেন এখানে প্রবেশ করার পরে তিনি আবেগে না আত্মহারা হয়ে যান। হি রোজ, তারপরে তিনি উঠে পড়েছিলেন। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু, এবং সেখান থেকে নীরবে চলে গিয়েছিলেন। হি সেড, তিনি বলেছিলেন, আফটারওয়ার্ডস, পরে বা পরবর্তীতে, দ্যাট ইন দিস ব্রিফ মুমেন্টস, যে ওই স্বল্প সময় বা স্বল্প মুহূর্তের মধ্যে, হি হ্যাড রিসিভ, তিনি পেয়েছিলেন বা গ্রহণ করেছিলেন, ফ্রম শিবা, ভগবান শিবের কাছ থেকে, দ্য গিফট অফ অমর, অমর হওয়ার উপহার। মানে তিনি বলেছিলেন পরবর্তীতে যে ওই কয়েক মুহূর্ত সময়ে যখন তিনি হাঁটু গেড়ে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে হাঁটু গেড়ে প্রণাম করছিলেন সবার অজান্তে, সবার অলক্ষ্যে, তিনি সেই মুহূর্তগুলোর মধ্যে ভগবান শিবের আশীর্বাদ হিসেবে অমরত্ব, এই উপহার তিনি গ্রহণ করছিলেন শিবের কাছ থেকে। নট টু ডাই, অমর মানে না মরার। আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না পর্যন্ত, আনটিল হি হিমসেলফ, তিনি নিজেই, হ্যাড উইলড ইট, এইটার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মানে ভগবান শিবের কাছ থেকে তিনি অমরত্বের গিফট পেয়েছিলেন বা রিসিভ করেছিলেন। সেই অমরত্ব কি না, তিনি মারা যাবেন না যতক্ষণ না তিনি নিজে চাইবেন মারা যেতে, সেটাই অমরত্ব, যেই গিফটটা তিনি ভগবান শিবের কাছ থেকে পেয়েছিলেন। এটা তিনি বলেছিলেন যে ওই সময়ের মধ্যে আমি ভগবান শিবের কাছ থেকে অমরত্বের বরদান পেয়েছিলাম। ইন দিস ওয়ে, এইভাবে, পসিবলি, সম্ভবত, ওয়াজ ডিফিটেড, পরাজিত হয়েছিল, অর ফুলফিল্ড, বা পূর্ণ হয়েছিল, দ্যাট প্রেজেন্টিমেন্ট, প্রেজেন্টিমেন্ট মানে হচ্ছে পূর্বাভাস, প্রেজেন্টিমেন্ট মানে উপস্থাপনা, কিন্তু এখানে পূর্বাভাস মানে আগে থেকে কোনো কিছুর ইঙ্গিত হওয়া। হুইচ হ্যাড হন্টেড হিম, যেটা তাকে তাড়িয়ে বেড়াতো বা তাড়া করে বেড়াতো, ফ্রম চাইল্ডহুড, সেই শৈশবকাল থেকে। দ্যাট, যে, হি উড মিট উইথ ডেথ,
যে তার সাথে মৃত্যুর সাক্ষাৎ হবে, মানে তার মৃত্যু হবে। ইন আ শিবা টেম্পল, একটা শিবের মন্দিরে, অ্যামাংস্ট দ্য মাউন্টেন, পর্বতের মাঝে। মানে শৈশব থেকে তাকে একটা জিনিস তাড়া করে বেড়াতো যে পর্বতে ঘেরা কোনো এক শিব মন্দিরের মধ্যে তার মৃত্যু হবে। মানে শৈশব থেকেই তাকে একটা জিনিস খুব তাড়া করে বেড়াতো, খুব ভয় দেখিয়ে বেড়াতো, কি না পর্বতে ঘেরা একটি শিব মন্দিরের মধ্যে তার মৃত্যু হবে। এই যে জিনিসটা, এটা পরাজিত হয়েছিল বা তার ইচ্ছেটা, তার মনের ইচ্ছেটা পূর্ণ হয়েছিল কখন না যখন তিনি ভগবান শিবের দর্শন পেয়েছিলেন এবং তার কাছ থেকে এই অমরত্বের বরদানটা গ্রহণ করেছিলেন বা পেয়েছিলেন। তাই বলেছে তার এই অমরত্বের বরদানটা পাওয়ার ফলে তার ওই শৈশবের যে তাড়া করে বেড়ানো যে একটা হয় সেটা পরাজিত হয়ে গিয়েছিল। কারণ এর ফলে তার আর মৃত্যু হয়নি, তখনও পর্যন্ত তো তিনি মারা যাননি, কারণ তিনি তো শৈশব থেকে দেখেছিলেন ওই রকম পর্বতে ঘেরা একটা শিব টেম্পলে তার মৃত্যু হবে, কিন্তু পর্বতে ঘেরা শিব টেম্পলে তিনি পৌঁছে গেছেন এবং মৃত্যু তখনও হয়নি, তখনও তিনি জীবিত ছিলেন। তাই এখানে বলেছে যে এর ফলে পরাজিত হয়েছিল বা তার মানে স্বামীজির মনের ইচ্ছে পূর্ণ হয়েছিল কিসে না শৈশব থেকে যেই জিনিসটা তাকে তাড়া করে বেড়াতো যে একটা পর্বতের মাঝে শিব টেম্পলে তার মৃত্যু হবে, সেই জিনিসটা পরাজিত হয়েছিল কখন না তিনি যখন অমর হওয়ার বরদান গ্রহণ করেছিলেন ভগবান শিবের কাছ থেকে। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, সেখানে কোনো ছিল না ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, মানে ওই যে পান্ডারা থাকে তাদের কোনো প্রভাব ছিল না। অফ দিজ হেল্পলেস পিপল, ওই অসহায় মানুষদের, মানে গুহার বাইরে, অমরনাথের গুহার বাইরে পান্ডাদের কোনো অত্যাচার ছিল না বা প্রভাব ছিল না ওই অসহায় মানুষদের ওপর। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ ছিল উল্লেখযোগ্য বা লক্ষণীয় ফর ইটস সিম্পলিসিটি, এর সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং এর প্রকৃতির সাথে যে ঘনিষ্ঠতা সেটার জন্য। মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর তাই ক্লোজনেস অফ নেচার বলেছে। তাহলে অমরনাথ এর সহজ সরল জীবনযাপন এবং নেচারের সাথে এর যে এত একাত্মতা, নেচারের সান্নিধ্যের জন্য খুবই উল্লেখযোগ্য ছিল। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, কিন্তু এই তীর্থযাত্রা তার চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল, কালমিনেট চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল কখন না অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, কোন দিন না সেই রাখি বন্ধনের মহান দিনে। তাহলে এই তীর্থযাত্রা চূড়ান্ত মাত্রা লাভ করেছিল সেই রাখি বন্ধনের মহান দিনে। অ্যান্ড আওয়ার রিস্ট, এবং আমাদের হাতের কবজিগুলো ওয়্যার টাইট, বাঁধা হয়েছিল, উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, সেই লাল এবং হলুদ রঙের সুতোতে, অফ দ্যাট সাক্রামেন্ট, ওই পবিত্র ধর্মানুষ্ঠানের। তাহলে ওই পবিত্র ধর্মানুষ্ঠানের মানে রাখি বন্ধনের ওই পবিত্র লাল এবং হলুদ রঙের সুতোতে আমাদের হাতগুলো বা হাতের কবজিগুলো বাঁধা হয়েছিল, মানে আমাদের হাতে লাল এবং হলুদ রঙের পবিত্র সুতো বাঁধা হয়েছিল রাখি বন্ধনের দিনে, যেদিন আমাদের এই তীর্থযাত্রা চূড়ান্ত মাত্রা পেয়েছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল, তারপরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এবং আমাদের খাবার খেয়েছিলাম। অন সাম হাই বোল্ডার্স, কিছু উঁচু পাথরের চাইয়ের ওপরে, বিসাইড দ্য স্ট্রিম, একটি ঝর্ণা বা নদীর পাশে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। তারপরে আমরা কি করেছিলাম, একটা পাথরের চাইয়ের ওপরে বসে আমাদের খাবার খেয়েছিলাম এবং রেস্ট নিয়েছিলাম। এই পাথরের চাইটা একটা নদীর সাইডে ছিল এবং তারপরে আমরা কি করেছিলাম, আমাদের তাঁবুতে ফিরে এসেছিলাম। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, ফুল বলতে এখানে পুরোপুরি আবিষ্ট হয়ে যাওয়া বা বিভোর হয়ে যাওয়া। স্বামীজি পুরোপুরি বিভোর হয়ে গিয়েছিলেন ওই জায়গাটার ভাবনাতে, মানে ওই অমরনাথ বা ওই গুহায় যে শিবলিঙ্গ দর্শন করেছিলেন ওই দৃশ্যের, ওই জায়গার ভাবনায় তিনি পুরোপুরি বিভোর হয়ে গিয়েছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি মনে করেছিলেন যে হি হ্যাড নেভার বিন, তিনি কখনোই দেখেননি, টু এনিথিং, কোনো কিছুই, এইরকম সো বিউটিফুল, সুন্দর। তাহলে তিনি মনে করেছিলেন যে এর আগে তিনি কখনোই এরকম সুন্দর
কোনো কিছুই দেখেন। হি স্যাট লং সাইলেন্ট, তিনি বসেছিলেন অনেকক্ষণ নিস্তব্ধে। তাহলে এরপরে তিনি অনেকক্ষণ নিস্তব্ধে বসেছিলেন, মানে ধ্যান করেছিলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপরে তিনি ওই যেন ধ্যানে আবিষ্ট হয়ে, মানে স্বপ্ন বিভোর হয়ে, কারণ আমরা জানতাম স্বামী বিবেকানন্দ মাঝে মাঝেই ধ্যানমগ্ন হয়ে যান এবং স্বপ্নে বিভোর হয়ে তিনি কিছু বলতে থাকেন, তাই বলেছে দেন হি সেড ড্রিমিলি, তারপরে তিনি স্বপ্ন বিভোরে যেন বলেছিলেন বা স্বপ্নে বিভোর হয়ে বলেছিলেন, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। আই ক্যান ওয়েল ইমাজিন, আমি ভালোভাবেই অনুধাবন করতে পারছি বা কল্পনা করতে পারছি কিভাবে এই গুহা প্রথমে আবিষ্কার হয়েছিল, মানে কিভাবে এই গুহা আবিষ্কার হয়েছিল আমি ভালোভাবেই কল্পনা করতে পারছি। কিভাবে? A party of shepherds, একদল মেষপালক, ওয়ান সামার ডে, এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, ফ্লোক মানে তাদের ঝাঁক, মেষের যে ঝাঁক, ভেড়ার ঝাঁক, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, অবশ্যই তাদের ভেড়ার পালকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড, এবং ঘুরে বেরিয়েছিল, ইন হেয়ার ইন সার্চ অফ দেম, এখানে তাদের ওই মেষগুলোর খোঁজে। মানে এক গ্রীষ্মের দিনে একদল মেষপালক তাদের ভেড়ার ঝাঁকটাকে হারিয়ে ফেলেছিল এবং এখানে সেই ভেড়ার ঝাঁকটার খোঁজের উদ্দেশ্যে বা ভেড়াদের খোঁজের উদ্দেশ্যে ঘুরে বেরিয়েছিল। দেন তারপরে হোয়েন দে কেম হোম, তারা বাড়ি ফিরেছিল, টু দ্য ভ্যালিজ, উপত্যকায়, মানে তারপরে যখন তারা তাদের বাড়ি ফিরেছিল উপত্যকায়, দে টোল্ড, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন মহাদেব, হাউ কিভাবে, দে হ্যাড সাডেনলি তারা হঠাৎ করেই, কেম আপন মানে দেখা পেয়েছিল, মহাদেব মানে মহাদেবের, শিবের। তাহলে তারা বাড়ি ফিরে বলেছিল যে তারা কিভাবে ওখানে ভেড়ার পালকে খুঁজতে গিয়ে হঠাৎ করেই তাদের সামনে মহাদেবের দর্শন পেয়েছিল বা শিব ঠাকুরের দর্শন পেয়েছিল ওখানে হঠাৎ করেই। এটা কে বলছেন? স্বপ্নে বিভোর হয়ে ধ্যানে বসে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি ভালোভাবেই কল্পনা করতে পারছি কিভাবে এই গুহা আবিষ্কার হয়েছিল। তারপরে তিনি এই কথাগুলি বলেন, অফ মাই মাস্টার হিমসেলফ, আমার মাস্টার বা আমার প্রভু নিজেই, ইন এনি কেস, যে কোনো কারণে, আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এইরকমই একটা গল্প ছিল সত্যি। মানে বলতে গেলে সিস্টার নিবেদিতা এখানে বলেছে যে বলতে গেলে আমার গুরুর সম্পর্কে যে কোনো পরিস্থিতি হোক না কেন, মানে যেরকমই কাহিনী হোক না কেন, এই যে কাহিনীগুলো যেরকম পরিস্থিতি বা যে কোনো কাহিনীই হোক না কেন সবই সত্যি। দ্য পিউরিটি, সেই পবিত্রতা, অ্যান্ড হোয়াইটনেস এবং শুভ্রতা, অফ দ্য আইস পিলার, আইস পিলার বলতে ওই যে বরফের লিঙ্গ, মানে ওই যে তুষার লিঙ্গগুলোর কথা বলা হয়েছে, হ্যাড স্টার্টলড, স্টার্টলড মানে চমকে দেওয়া, অ্যান্ড এনর্যাপড, এনর্যাপড মানে হচ্ছে আবিষ্ট করা বা আচ্ছাদন করা বা মুড়ে দেওয়া, হিম তাকে। তাহলে বলেছে দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টলড অ্যান্ড এনর্যাপড হিম, স্বামী বিবেকানন্দকে এই যে তুষার লিঙ্গের শুভ্রতা এবং পবিত্রতা পুরোপুরিভাবে আবিষ্ট করে দিয়েছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ, দ্য ক্যাভার্ন মানে ওই গুহাটি, মাউন্টেন কেভ ক্যাভার্ন বলে, হ্যাড রিভিলড মানে উদ্ঘাটিত করেছিল, ইটসেলফ নিজেকে, টু হিম তার কাছে, হিম বলতে স্বামীজির কথা বুঝিয়েছে, অ্যাজ দ্য সিক্রেটস অফ কৈলাস, কৈলাসের রহস্য, মানে ওই গুহাটা স্বামীজির কাছে নিজে থেকেই যেন কৈলাসের রহস্য উদ্ঘাটিত করেছিল। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের বাকি সময়টুকু, হি চেরিস্ট তিনি লালিত করেছিলেন, চেরিস্ট মানে লালিত পালিত করা, দ্য মেমরি স্মৃতি, অফ হাউ হি হ্যাড এন্টার্ড কিভাবে তিনি প্রবেশ করেছিলেন, আ মাউন্টেন কেভ একটা পার্বত্য গুহাতে, অ্যান্ড কাম ফেস টু ফেস এবং সাক্ষাৎ হয়েছিল তার, মুখোমুখি দর্শন করেছিলেন, দেয়ার সেখানে, উইথ দ্য লর্ড হিমসেলফ ভগবানের সাথেই। তাহলে তার জীবনের বাকি সময়টুকু তিনি তার স্মৃতির লালন পালন করেছিলেন বা তার স্মৃতিতে ছিল যে কিভাবে তিনি পার্বত্য গুহাতে সামনাসামনি ভগবানকে দর্শন করেছিলেন, এটাই তিনি তার মনে লালন পালন করেছিলেন, মানে স্মৃতি থেকে এটাই তিনি তার বাকি জীবনে মনে করতেন যে কিভাবে পর্বতের ওই গুহাতে তিনি সামনাসামনি ভগবানকে দর্শন করেছিলেন। তো এখানেই তোমাদের এই অমরনাথ টেক্সটটা শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। পুরো টেক্সটটা তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরকমই তোমাদের সিলেবাসের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।